কালেকশন, টাইম অফ এক্সামিনেশন। তারপর আপনি নরমাল ফাইন্ডিংস ইন কেস অফ সিমেন, মানে আমরা যা বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট মেসেজ কি উল্লেখ করব, ভলিউম উল্লেখ করব, লিকুইফেকশন টাইম উল্লেখ করব, সিমেনের পিএইচ টা উল্লেখ করব, তারপরে মাইক্রোস্কোপির দিকে চলে যাব, স্পার্ম কাউন্ট উল্লেখ করব, স্পার্ম মরফোলজি উল্লেখ করব, স্পার্ম মোটাইলিটি উল্লেখ করব। একটু একটু আপনি ইনফরমেশনের কথা বলছেন তো নরমাল লেভেলটা একটু তুলে দিবেন। তারপরে আপনি কি দেখবেন, তারপর আপনি চলে যাবেন হোয়াইট ব্লাড সেলস। সাধারণভাবে নো হোয়াইট ব্লাড সেলস ইন দ্য আর ডিটেক্টেড, আরবিসি নট ফাউন্ড, ফ্রুক্টোজ লেভেল কত 300 মিলিগ্রাম পার 100 ml অফ ইজাকুলেট। শেষে কমেন্টের একটা কলাম রাখবেন, ওখানে লিখে দিবেন নরমাল স্টাডি অর নরমোজোস্পার্মি। বুঝাতে পারলাম কথাগুলো? ইম্পর্টেন্ট মেসেজ গুলো এই ইম্পর্টেন্ট মেসেজের মধ্যে কিন্তু নাম, রোগীর নাম, বয়স এগুলো উল্লেখ করে দিবেন না, একটা প্রফর্মার মতো, যেখানে আপনি সিমেন অ্যানালাইসিসে রিপোর্ট করবেন। তো এক্সামিনার খুবই খুশি হয়ে যাবে যে সে তো পুরো ইয়েটাই তুলে দিল, প্রফর্মাটাই তুলে দিল, কিভাবে সে রিপোর্টিং করবে। নাম, নেম, এজ, রেফার্ড বাই অমুক ডাক্তার সাহেব বা প্রফেসর অমুক, টাইম অফ কালেকশন, টাইম অফ এক্সামিনেশন। তারপরে আসেন যে ফাইন্ডিংস গুলো, নরমাল ফাইন্ডিংস গুলো আমরা উল্লেখ করে দেব। আর এই ভলিউম, লিকুইফেকশন টাইম, ভলিউম উল্লেখ করার সময় নরমাল ভলিউমটা দেব, লিকুইফেকশন টাইমের সময় আইডিয়াল লিকুইফেকশন টাইমটা দিব, পিএইচ এর নরমাল লেভেলটা তুলে দেব, স্পার্ম কাউন্টের নরমাল কাউন্টটা তুলে দেব, স্পার্ম মরফোলজি অ্যাটলিস্ট কত পার্সেন্ট স্পার্ম মোটাইল থাকতে হবে, নরমাল শেপ এন্ড স্ট্রাকচার, শেপ থাকতে, সাইজ এন্ড শেপ থাকতে হবে, স্পার্ম মোটাইলিটি অ্যাটলিস্ট কত পার্সেন্টের স্পার্ম মোটাইল হতে হবে। তারপরে যেটা উল্লেখ করছিলাম যে বায়োকেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রয়োজনে সিমেনের পিএইচ আর ফ্রুক্টোজ লেভেলটা তুলে দেবেন, আর মাইক্রোস্কোপিতে হোয়াইট ব্লাড সেল, আরবিসি এগুলো নিয়ে যাবে। বুঝাতে পারলাম আসানুল্লাহ? জি স্যার। স্যার পেশেন্ট এজ, নেম স্যার এগুলো কি কোশ্চেনে দেওয়া থাকবে স্যার? কোশ্চেনে দেওয়া থাকবে না, কিন্তু আপনি আনসার করার সময় উল্লেখ করে দিবেন। এগুলো ইম্পর্টেন্ট, কার পরীক্ষা করছেন আপনার, তার বয়সটা কত, নেম ইজ খুবই গুরুত্বপূর্ণ। এটাও একটা কমেন্টটা কি বলবো? কমেন্ট বলবেন নরমাল স্টাডি অর নরমোজোস্পার্মিয়া। এই প্রশ্নটা আসে সাধারণত। স্যার আমি নিজের মতো স্যার লিকুইফেকশন টাইমটা কি স্যার মাইক্রোস্কোপিকে হবে না? লিকুইফেকশন টাইম আপনি চোখে দেখবেন, জেল না লিকুইড আপনি চোখে দেখে বুঝবেন না, এটা এটা ফিজিক্যাল এক্সামিনেশন, এটা লিকুইফেকশন টাইম। আমরা মাইক্রোস্কোপের নিচে লিকুইফেকশন টাইম দেখব না, লিকুইফেকশন দেখব এটা আপনি চোখে দেখবেন, এটা জেল টাইপ না লিকুইড হয়ে গেছে। এমন কেউ বলছে নাকি যে লিকুইফেকশন টাইমটা ইয়াতে হবে, মাইক্রোস্কোপের নিচে হবে? কেউ বলেছে এরকম? না স্যার, এমনি জানার জন্য স্যার জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, না তাইলে ঠিক আছে। আপনি একটা জেল লাইক, যেমন জেল লাইক সাবস্টেন্স আর লিকুইড সাবস্টেন্সের পার্থক্য চোখে দেখে করতে হবে। এখানে মাইক্রোস্কোপের কোনো নাই, ব্যবহারের কোনো সুযোগ নাই। একজন প্যাথোলজির লোক হিসেবে আপনাকে চোখে দেখে এটা নির্ণয় করতে হবে। তারপরে আসেন, আমরা আলোচনা করছিলাম কি সিএসএফ, তাই না? সিএসএফ এর কোন জায়গা পর্যন্ত গিয়েছিলাম? আসানুল্লাহ কি বলছিলেন? গ্লুকোজ কনসেন্ট্রেশন গুলো কেমন থাকে ভেরি করে বিভিন্ন কন্ডিশনে, সেগুলো পর্যন্ত গেছিলাম স্যার। যেমন বিভিন্ন মেনিনজাইটিসে, তাই না? জি স্যার, মেইনলি বিভিন্ন মেনিনজাইটিস আর হাইপোগ্লাইসেমিক পেশেন্টের ক্ষেত্রে বা সাবআরাকনোয়েড হেমোরেজ হলে গ্লুকোজ কনসেন্ট্রেশন কেমন থাকে এগুলো স্যার। রাইট।
তারপরে আসেন প্রোটিন, গ্লুকোজের পরে প্রোটিনের নরমাল লেভেলটা কোন কোন বইয়ে লেস দেন 0.45 গ্রাম পার লিটার, আর যদি মিলিগ্রাম ইয়ে করেন 20 to 50 মিলিগ্রাম পার্সেন্ট, 20 to 45 মিলিগ্রাম পার্সেন্ট কোন কোন বইয়ে উল্লেখ আছে। নরমাল রেঞ্জটা কত বলছিলেন? নরমাল রেঞ্জ লেস দেন 0.45 গ্রাম পার লিটার, আর মিলিগ্রামে যদি বলতে চান 20 to 50 milligram percent. Bacterial meningitis. In bacterial meningitis, protein increased. In TB meningitis, protein increased. In subarachnoid hemorrhage, protein increased. In viral meningitis, protein normal or increased. প্রোটিনের নরমাল লেভেলটা মিলিগ্রামই মনে রাখেন 20 to 50 মিলিগ্রাম পার্সেন্ট, কোন কোন বইয়ে গ্রামে উল্লেখ করা আছে, বলা আছে লেস দেন 0.45 গ্রাম পার লিটার। এবার আসেন বিভিন্ন মেনিনজাইটিসের এর চরিত্রটা কি হয়, প্রোটিন কমবে না বাড়বে। In bacterial meningitis, protein increased. In TB meningitis, protein increased. In subarachnoid hemorrhage, protein increased. In viral meningitis, protein normal or increased. তারপর আসেন হোয়াইট সেল কাউন্ট, দ্যাট ইজ WBC কাউন্ট। ফিজিওলজি নলেজে কি বলে, কি সেল থাকবে, কয়টা থাকবে নরমাল? ফিজিওলজি নলেজ থেকে বলেন কোন সেল থাকবে সাধারণভাবে ইয়াতে সিএসএফ এ? ডব্লিউবিসি কোন সেল থাকবে হাসানুল্লাহ ফাহাদ? মনোসাইট থাকতে পারে না, মনোসাইট কাছাকাছি গেছেন আপনি। নরমাল হোয়াইট সেল আপ টু 5 সেলস, কোন কোন বইয়ে 0 to 8 per cubic millimeter of fluid. All are lymphocytes. সাধারণভাবে সিএসএফ এ যে সেল থাকবে তা হলো লিম্ফোসাইট, মনোসাইট না, মনোসাইট হবে। হোয়াইট সেল কাউন্ট বলা হয় নরমাল আপ টু 5 সেলস পার cubic millimeter of fluid. কোন কোন বইয়ে 0 to 8 cells, that is WBC per cubic millimeter of fluid. It's a differential count, মানে কোন সেল? All are lymphocytes. নিউট্রোফিল সাধারণত অ্যাবসেন্ট। আরবিসির ব্যাপারটা কি? আরবিসি সাধারণভাবে অ্যাবসেন্ট। সাবআরাকনয়েড হ্যামোরেজ অথবা আপনি যদি করতে গিয়ে লাম্বার পাংচার করতে গিয়ে ইনজুরি করে ফেলেন তাহলে কথা আলাদা, তাহলে আলাদা কথা। এবার আসেন ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সেলের কাউন্ট কি রকম হবে, কোন সেল থাকবে? সাধারণ সেন্স কি বলে, কমন সেন্স কি বলে হাসানুল্লাহ? ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিউট্রোফিল থাকবে। হ্যাঁ, আমরা যে বডি ফ্লুইড আরো পরে আসছি ওই সেন্স থেকে আমরা বলতে পারি, যেমন প্লুরাল ফ্লুইড পরে আসলাম, আমরা অ্যাসেটিক ফ্লুইড পরে আসলাম, ওই সেন্স থেকে কমন সেন্স থেকে আমরা বলতে পারি ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সেল কাউন্ট সাধারণত 500 to 20,000 cells per cubic millimeter. In acute bacterial meningitis অবশ্যই acute inflammatory cell থাকবে তখন 500 to 20,000 cells per cubic millimeter. কোন কোন বইয়ে 1000 থেকে 5000 নিউট্রোফিল পার কিউবিক মিলিমিটারের কথা বলা হয়। কিন্তু আমরা আমাদের প্যাথোলজি বিভিন্ন প্রশ্ন গেটে দেখলাম, কিছুক্ষণ পর আমরা একটা প্রবলেম বলবো, তখন দেখবো যে নিউট্রোফিল কাউন্ট আমরা অনেক বেশি একটা প্রবলেমের মধ্যে দেওয়া, এই জন্য ওইটা বাতিল করে আমাদের প্যাথোলজি লাইনের বইয়ে যেগুলো যত সংখ্যা দেওয়া আছে সেটা দিয়ে আমরা থাকি। ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস 500 to 20,000 cells per cubic millimeter
মোস্টলি কোন সেল বললেন আসানুল্লাহ? নিউট্রোফিলস। Mostly polymorphonuclear leukocytes, mostly neutrophil. In TB meningitis, cells, cell count কত? 50 to 5000 per cubic millimeter. Mostly কি সেল থাকবে TB meningitis এ? লিউকোসাইট, যেহেতু ক্রনিক ইনফ্লামেশন, এটা ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকবে, মিলেই হয়ে যায় আমাদের। In viral meningitis, cell count 10 to 2000 lymphocyte per cubic millimeter. In viral meningitis, 10 to 2000 lymphocyte per cubic millimeter. In subarachnoid hemorrhage, white cell count normal or slightly raised. এখানে আমরা সংখ্যা দেব না, normal or slightly raised উল্লেখ করব। In subarachnoid hemorrhage আমাদের ক্ষেত্রে এই তিনটা মেনিনজাইটিসে এই গুরুত্বপূর্ণ। তা আমরা কি বলতে চাইলাম? হোয়াইট সেল কাউন্ট সাধারণভাবে নরমাল আপ টু 5 সেলস পার কিউবিক মিলিমিটার অফ ফ্লুইড, কোন বইয়ে 0 to 8 পার কিউবিক মিলিমিটার অফ ফ্লুইড। অল আর লিম্ফোসাইটস। সাধারণভাবে নিউট্রোফিল এন্ড এরিথ্রোসাইটস আর অ্যাবসেন্ট। ইন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস 500 to 20,000 cells per cubic millimeter, mostly polymorphs, that is polymorphonuclear leukocyte, that is neutrophil. In TB meningitis, 50 to 5,000 per cubic millimeter, mostly leukocytes. In viral meningitis, 10 to 2,000 per cubic millimeter, mostly lymphocyte. In subarachnoid hemorrhage, white cell count normal or slightly raised. এখন আপনাদের একটু প্রশ্নের উত্তর বলতে হবে। আমরা যে এতক্ষণ যে আলোচনা করে আসলাম, ওই আলোচনার প্রেক্ষিতে আপনি কি উত্তর করতে পারেন? Conditions where increased number of polymorphs are found. CSF এ increased number of polymorphs কোন ক্ষেত্রে পাবেন? MCQ এর কোশ্চেন। কতগুলো দিয়ে রাখবে? শুদ্ধ দুই একটা দিয়ে রাখবে, ভুল ট্রু ফলস। এটা কন্ডিশনস ওয়্যার ইনক্রিজ নাম্বার অফ পলিমরফস। সাদিয়া? জি স্যার। এতক্ষণ যে আমরা আলোচনা করে আসলাম তার প্রেক্ষিতে স্যার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। গুড, একটা তো অন্তত বলুন। ঠিক আছে, ফাইন। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আর্লি ভাইরাল মেনিনজাইটিস, আর্লি টিউবারকুলার মেনিনজাইটিস, সেরিব্রাল অ্যাবসেস, সাবডিউরাল ইম্পাইয়েমা। ইম্পাইয়েমা শব্দ আমরা বলছি কালেকশন অফ পাস ইন বডি ক্যাভিটি। কন্ডিশনস ওয়্যার ইনক্রিজ পলিমরফস ইন সিএসএফ। নাম্বার 1, ভাইবার সময় একটা বলতে পারলে সাফিসিয়েন্ট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলতে পারলে সাফিসিয়েন্ট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ওই যে এমসিকিউর জন্য আমরা আমাদের আরেকটু বেশি জানতে হবে। আর্লি ভাইরাল মেনিনগোএনকেফালাইটিস, আর্লি টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিস তো আর্লি, ইন আর্লি কন্ডিশন মানে নিউট্রোফিল কাউন্ট বেশি পাওয়া যায়। আর্লি টিউবারকুলার মেনিনজাইটিস, সেরিব্রাল অ্যাবসেস। অ্যাবসেসের ব্যাপার আসলে একিউট ইনফ্লেমেটরি সেল। সাবডিউরাল ইম্পাইয়েমা মানে কালেকশন অফ পাসের ব্যাপার, সুতরাং পলিমরফের ব্যাপার মানে নিউট্রোফিলের ব্যাপার, একিউট ইনফ্লেমেটরি সেলের ব্যাপার। তাইলে কি কি উল্লেখ করলাম আমরা? কন্ডিশনস ওয়্যার ইনক্রিজ পলিমরফ ইন সিএসএফ, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আর্লি ভাইরাল মেনিনগোএনকেফালাইটিস, আর্লি টিউবারকুলার মেনিনজাইটিস, সেরিব্রাল অ্যাবসেস, সাবডিউরাল ইম্পাইয়েমা। আচ্ছা, তাইলে এখন বলেন কন্ডিশনস শোয়িং ইনক্রিজ লিম্ফোসাইটস ইন সিএসএফ। স্যার টিউবারকুলার মেনিনজাইটিস আর হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। হ্যাঁ, একটু আগে আমরা কিছু বলে আসছিলাম, ফাইন, মনে রাখতে পারছেন আপনারা। টিউবারকুলাস মেনিনজাইটিস এক নম্বরই, ভাইরাল মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস, syphilitic meningitis, certain tumors of central nervous system and meninges.
এগুলো আমাদের এমসিকিউর জন্য। এমসিকিউ তে 5-6টা তো 5টা কন্ডিশন তো দেবে, এর মধ্যে 2টা শুদ্ধ দিল, 3টা ভুল দিল, এরকম এগুলো ডিটেইলস জানার জন্য। কন্ডিশনস where increased lymphocytes in CSF. কি কন্ডিশন বললাম আমরা? আপনি বললেন টিউবারকুলাস মেনিনজাইটিস, আপনি বললেন ভাইরাল মেনিনজাইটিস, সাথে সাথে আরেকটু মনে রাখবেন ফাঙ্গাল মেনিনজাইটিস, সিফিলিটিক মেনিনজাইটিস, সার্টেন টিউমার্স অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড মেনিনজিয়াস। এই রিলেশনে আমাদের কিন্তু আসে, এই রিলেশনে এরপরও খুঁটিনাটি আর কিছু আছে কিনা আমরা দেখি। ও আচ্ছা, আমরা বলতে ভুলে গেছিলাম একটা জিনিস গুরুত্বপূর্ণ। কি জিনিস? ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি, এই জিনিসটাই বলা হয় নাই। ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি একজন বলেন তো, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম, শেষে প্রথম জিনিসটা বলছি আমরা, বলেন একজন। এট ফার্স্ট হচ্ছে স্যার মেনিনজাইটিস, মেনিনজাইটিস, স্যার সাবকানাল হ্যামোরেজ স্যার, গুড। বা কোনো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ আছে কিনা স্যার। আবার হচ্ছে স্যার আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের কি অবস্থা, সেটার জন্য আমরা তো সিএনএফ অ্যানালাইসিস করতে পারি, সিএসএফ এর প্রেসারটা দেখতে পারি। আবার হচ্ছে স্যার আমাদের সিএসএফ এর প্রোটিন কনসেন্ট্রেশন দ্বারা আমরা হচ্ছে স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো টিউমার আছে কিনা, স্পাইনাল কর্ড বা হচ্ছে যে স্যার ইয়ার মধ্যে, সেটা ডিটেক্ট করতে পারি স্যার। গুড। আমরা স্পেসিফিক্যালি বলি নাম্বার 1 মেনিনজাইটিস, এর মধ্যে নাম দেন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলাস মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস। নাম্বার 2 দেন, আপনারা যা বললেন তাই গুছিয়ে বলতেছি আর কি, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। নাম্বার 3 নিউরোসিফিলিস। নাম্বার 4 ভাইরাল এনকেফালাইটিস। নাম্বার 5 সার্টেন নিউপ্লাস্টিক কন্ডিশনস অফ দ্য ব্রেইন। আপনাদের কথার বাইরে কিন্তু একটাও বলি না। কি কি বলতে চাইলাম আমি? ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি, আবার বলছি নাম্বার 1 মেনিনজাইটিস, এর মধ্যে মেনিনজাইটিস লিখে কয়েকটা উদাহরণ দেন। ব্যাকটেরিয়াল, ভাইরাল, ব্যাকটেরিয়ালের পরে ভাইরাল না দিয়ে টিউবারকুলার দেন, যেহেতু গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস। টিউবারকুলাস যদিও ব্যাকটেরিয়ালি, কিন্তু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলতে আমরা অ্যাকিউট পায়োজেনিক ব্যাকটেরিয়া বুঝাই। আসানুল্লাহ, বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। যে স্যার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো একটা ব্যাকটেরিয়া, কিন্তু আমরা টিউবারকুলার আলাদা করে বলছি। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলতে এখানে আমরা অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস বুঝাচ্ছি। কথাটা বুঝতে পারছেন তো? জি স্যার। ভাইরাল meningitis, fungal meningitis. Number 2, subarachnoid hemorrhage. Number 3, neurosyphilis. Number 4, viral encephalitis. Number 5, certain neoplastic conditions of the brain. তাইলে ইন্ডিকেশনের যেখানে প্রশ্ন আসে, এখানে কন্ট্রা ইন্ডিকেশনের প্রশ্ন থাকবে। কন্ট্রা ইন্ডিকেশনস অফ, আপনি তো সিএসএফ স্টাডি করতে গেলে এলপি করতে হবে না, এখানে আপনি এলপি এর কন্ট্রা ইন্ডিকেশন গুলো তুলে দিলেই হবে। অনেক সময় জি স্যার, কারো যদি ডিসঅর্ডার থাকে, ব্লিডিং ডিসঅর্ডার, দেন হচ্ছে স্যার যদি হিমোফিলিয়া থাকে অথবা হচ্ছে স্যার এগুলো থাকলে আমরা নাম্বার ফাংশন করতে পারবো। হ্যাঁ, আপনি সুন্দর বলছেন যে দ্যাট ইজ কোয়াগুলোপ্যাথি, থ্রম্বোসাইটোপেনিয়া এগুলো যদি থাকে, লোকাল ইনফেকশন এট দ্য সাইট অফ লাম্বার পাংচার যদি থাকে, তাও তো আপনি সিএসএফ স্টাডি করতে পারবেন না, লাম্বার পাংচার করতে পারবেন না। তো এখানে তাইলে আমরা আরেকটু স্পেসিফিক করে বলি, কন্ট্রা ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার কি কি? কার্ডিওরেসপিরেটরি আনস্টেবিলিটি, এক রোগীর কার্ডিওরেসপিরেটরি আনস্টেবিলিটি, রোগী আনস্টেবল, কথা বলছেন না, হার্ট ডিজিজের একটা রোগী, তারপরে প্রচন্ড শ্বাসকষ্টের একটা রোগী। তো এখানে একটা আপনি ইনভেসিভ কাজ করতেছেন, তো ওই ক্ষেত্রে করবেন না। কার্ডিও রেসপিরেটরি ইনস্টেবিলিটি, রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার। অনেক সময় আবার বাচ্চাদের ক্ষেত্রে সিউডো টিউমার সেরিব্রি থাকে, এমনিতে আপনার কোন ওষুধের কারণে ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, দেখা যায় যে
ফ্রন্টানিলি আছে না, রেইজ ফ্রন্টানিলি। কোন ক্ষেত্রে বাচ্চাদের আপনার প্রেসার কমানোর জন্য, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কমানোর জন্য কিন্তু লাম্বার পাংচার করা হয়, একটু ফ্লুইড বের করা। কিন্তু সাধারণভাবে আপনি মনে রাখবেন যে আপনি করবেন না। কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার: কার্ডিওরেসপিরেটরি ইনস্টেবিলিটি, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। কেমনে বুঝবেন? পেশেন্ট কমায় আছে, অথবা হাই বিপি দেখতেছেন, লো হার্ট রেট দেখতেছেন, আবার মেডিসিন ওয়ার্ডে আপনার অপথ্যালমোস্কোপি করে পেপিলিডিমা পাইলে বুঝবেন যে তার ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার হয়ে আছে। তারপরে আমরা একটু আগে বলছিলাম ডিপ্রেসড লেভেল অফ কনসাসনেস। একটু আগে আমরা বলছি কমাতে আছে প্রেসার। ডিপ্রেসড level of consciousness, রোগী unconscious. Focal neurological signs suggesting a cerebral lesion. A space occupying lesion or hydrocephalus. স্যার লাইনটা যদি আরেকবার বলবেন। ফোকাল নিউরোলজিক্যাল, অবশ্যই বলতেছি। ফোকাল নিউরোলজিক্যাল সাইন্স, এরকম কিছু চিহ্ন, নিউরোলজিক্যাল সাইন আপনার সামনে চলে আসলো। সাইন তো ডাক্তার সাহেব যা দেখে আপনার সামনে যা চলে আসলো, সাজেস্টিং, আপনার কাছে মনে হচ্ছে সেরিব্রাল লিশন আছে। কি ধরনের লিশন? স্পেস অকুপাইং লিশন অর হাইড্রোকেফালাস। স্পেস অকুপাইং লিশন বলতে সাধারণভাবে টিউমার এটা বোঝানো হয়। স্পেসটারে অকুপাই করছে, কথা বলছেন না? স্পেসটারে অকুপাইড করা আছে। অর হাইড্রোকেফালাস। তারপরে আপনি প্রথমেই যেটা বলছিলেন, where there is risk of local hemorrhage, ITP, DIC, anticoagulant treatment, এগুলো দিয়ে যদি চিকিৎসা, অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে চিকিৎসা চলতে থাকে, রোগীর ডিআইসি থাকে, আইটিপি থাকে রোগীর, এই ক্ষেত্রে আপনি করবেন না। আরো করবেন না লোকাল ইনফেকশন যদি থাকে এট দ্য সাইট অফ লাম্বার পাংচার। বুঝতে পারলাম কথাগুলো? সাধারণভাবে এইগুলো আমরা ধরবো না, কিন্তু আমাদের সামনে তো একটা প্রশ্ন থাকে, ইন্ডিকেশন অফ সিএসএফ স্টাডি যদি আমরা জানি, তাইলে কন্ট্রা ইন্ডিকেশন অফ লাম্বার পাংচারও তো আমাদের চোখের সামনে থাকতে হবে। আমি বুঝতেছি যে রোগীর এই কন্ডিশন আছে, কিন্তু আমি লাম্বার পাংচার করে সিএসএফ কালেকশন করতে পারছি না, আরো বিভিন্ন ঝামেলা থাকার কারণ। এই রিলেশনে আমাদের একটু অন্য জায়গায় যাওয়া লাগবে। এখন এই রিলেশনে আমরা কিন্তু পড়াই, বুঝছেন আহসানুল্লাহ? আমরা কি পড়াই? সাধারণ সেন্স কি বলে যে স্যার এখন কোথায় যেতে পারে? ব্লিডিং ডিসঅর্ডার গুলো। ব্লিডিং ডিসঅর্ডারে আমরা যাব না, আমরা মেনিনজাইটিসে চলে যাব। জি স্যার। সিএসএফ এর সাথে মেনিনজাইটিসেরই সম্পর্ক। নাম্বার 1, ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে নাম্বার 1 আবার হলো ব্যাকটেরিয়াল কজেস অফ মেনিনজাইটিস। দুইটা কজ কি বলতে পারেন আপনারা? ব্যাকটেরিয়ার মধ্যে রিটেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে আসে সিএসএফ রিলেশনে আপনার কজেস অফ মেনিনজাইটিস আসে, অথবা স্পেসিফিক করে ব্যাকটেরিয়াল কজেস অফ মেনিনজাইটিস। নাম্বার 1, নিউনেটস। কোন বইয়ে নিউনেটাল টু 3 মান্থস এ পর্যন্ত কি অর্গানিজম? কমন অর্গানিজম গ্রাম নেগেটিভ বেসিলাই। নাম্বার 2, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। খুব গুরুত্বপূর্ণ। কোন বইয়ে শুধু নিউনেট কথা লেখা, আর কোন বইয়ে নিউনেটাল টু 3 মান্থস পর্যন্ত কি অর্গানিজম? নাম্বার 1, গ্রাম নেগেটিভ বেসিলাই। এর মধ্যে ইস্কেরিশিয়া কোলাই এবং প্রোটিয়াস। গ্রাম নেগেটিভ বেসিলাই এর মধ্যে ইস্কেরিশিয়া কোলাই আর প্রোটিয়াস। নাম্বার 2, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। কমন বললাম, নিউনেট or neonatal to 3 months, common organism
গ্রাম নেগেটিভ বেসিলাই, তার মধ্যে ইস্ক্রিশিয়া কোলাই আর প্রোটিয়াস। নাম্বার 2 গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। লেস কমন অর্গানিজম হলো লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। মাইক্রোবায়োলজিতে আপনারা এই অর্গানিজম সম্বন্ধে পড়বেন এবং লিস্টেরিয়া মনোসাইটোজেন্স কি করে তাও পড়বেন। আমরা একটা জিনিস পাইলাম যে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স মেনিনজাইটিস করে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস করে লিস্টেরিয়া মেনিনজাইটিস। তারপরে চলে আসেন 2 নম্বর শিরোনাম প্রি স্কুল চাইল্ড। প্রথম বলছিলাম কোন বইয়ে শুধু নিউনেট, কোন বইয়ে নিউনেটাল টু 3 মান্থ। নাম্বার 1 বলছি গ্রাম নেগেটিভ বেসিলাই, নাম্বার 2 বলছি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। কমন অর্গানিজম এই দুটো। কমন অর্গানিজম হলো গ্রাম নেগেটিভ বেসিলাই আর গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। লেস কমন বললাম লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। গ্রাম নেগেটিভ বেসিলাইয়ের মধ্যে উদাহরণ দিলাম ইস্ক্রিশিয়া কোলাই এবং প্রোটিয়াস। এবার আসেন প্রি স্কুল চাইল্ড। প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে কমন হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া মেনিনজিটাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। সব এই অর্গানিজমের নাম আপনারা শুনেছেন। লেস কমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে কমন কি বললাম? হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া মেনিনজিটাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। লেস কমন বলতে চাইলাম আমরা কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপরে আসেন 3 নম্বর শিরোনাম দেন older child and adult. Older child and adult. Common organism Neisseria meningitidis, Streptococcus pneumoniae. Less common Listeria monocytogenes, Mycobacterium tuberculosis, Staphylococcus aureus, Haemophilus influenzae. স্কাল বোন ফ্র্যাকচার হয়ে অনেক সময় স্টেফিলোকক্কাস অরিয়াস অর্গানিজম দিয়ে মেনিনজাইটিস হয়ে যেতে পারে। কি বলতে চাইলাম? ওল্ডার চাইল্ড এন্ড অ্যাডাল্টে কমন অর্গানিজম নাইসেরিয়া মেনিনজাইটিস, স্টেফিলোকক্কাস নিউমোনিয়া। লেস কমন অর্গানিজম লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্টেফিলোকক্কাস অরিয়াস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাe। ব্যাকটেরিয়াল কজগুলো একজন বলেন কি কি লিখলেন? খুবই গুরুত্বপূর্ণ, রিটেনে আসছে। ভাই আমরা জিজ্ঞেস করি সিএসএফ রিলেশনে গেলে। স্যার এট ফার্স্ট হচ্ছে নিউনেট টু 3 মান্থস, বাই হচ্ছে স্যার গ্রাম নেগেটিভ বেসিলাই, एग्जांपल হচ্ছে স্যার কমন হলো গ্রাম নেগেটিভ বেসিলাই। জি স্যার, গ্রাম নেগেটিভ বেসিলাই এটার एग्जांपल এর মধ্যে স্যার ইস্চেরিশিয়া কোলাই আর হচ্ছে স্যার প্রোটিয়াস। দেন হচ্ছে স্যার গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আর লেস কমন এর মধ্যে হচ্ছে স্যার লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। দেন হচ্ছে স্যার প্রি স্কুল চাইল্ডস এর মধ্যে হচ্ছে স্যার হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি। কমন হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি কমন। দেন হচ্ছে স্যার লিস্টেরিয়া মেনিনজাইটিস, আর লেস কমন এর মধ্যে হচ্ছে স্যার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে নাইসেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আছে কমনের মধ্যে। প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে কমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া মেনিনজাইটিস আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। লেস কমন হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবার আসেন older children and adult. Older child and adult বলেন। স্যার ওল্ডার চাইল্ড এন্ড অ্যাডাল্ট এর মধ্যে হচ্ছে স্যার লিস্টেরিয়া মেনিনজাইটিস হচ্ছে স্যার কমন। এছাড়া হচ্ছে স্যার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টেফাইলোকক্কাস অরিয়াস, আর হচ্ছে কমন হইলো সরি আবার খেয়াল করেন অরিয়াস তো লেস কমন। হ্যাঁ, older child and adult এর ক্ষেত্রে কমন। এটা ভালো করে মনে রাখবেন, আমরা একটু পরে একটা প্রবলেম দেব এই রিলেশনে, কথাটা আসবে না। older child and adult common organism হলো নাইসেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। লেস কমন হলো লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্টেফিলোকক্কাস অরিয়াস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাe। আরো কিছু কথা বলছিলাম না আমরা? মেনিনজাইটিস এর মধ্যে ভাইরাসের কথাবার্তাও তো আসছিল, তাই না? জি স্যার। ইনফেক্টিভ কজের মধ্যে একটা গেল ব্যাকটেরিয়াল কজ, এরপরে আসে ভাইরাল কজ।
ভাইরাল কজেসের মধ্যে নাম্বার 1 এন্টেরোভাইরাসেস। এই ভাইরাস ভাইরোলজি পড়ানো শুরু হইলে এই ভাইরাসের নামও আপনারা জানবেন, জেনে থাকবেন অথবা ভবিষ্যতে জান। ভাইরাসের মধ্যে নাম্বার 1 এন্টেরোভাইরাসেস। এক্সাম্পলের মধ্যে ইকো ভাইরাস, কক্সাকি ভাইরাস, পোলিও ভাইরাস। নাম্বার 2 মাম্পস ভাইরাস। নাম্বার 3 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নাম্বার 4 হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। নাম্বার 5 ভেরিসেলা জোস্টার অথবা হার্পিস জোস্টার। ইপস্টিন-বার ভাইরাস, এইচআইভি ভাইরাস। কয়টা নাম লিখতে পারছেন? কমন গুলো বলছি শুধু আমি। ভাইরাসের মধ্যে নাম্বার 1 এন্টেরোভাইরাস, উদাহরণ দিলাম ইকো, কক্সাকি, পোলিও। নাম্বার 2 মাম্পস ভাইরাস। নাম্বার 3 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নাম্বার 4 হার্পিস সিমপ্লেক্স। নাম্বার 5 ভেরিসেলা জোস্টার। নাম্বার 6 ইপস্টিন-বার ভাইরাস। নাম্বার 5 এইচআইভি ভাইরাস। ইনফেক্টেড কজের মধ্যে এরপর আছেন প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে সিস্টিসার্কি আর এমিবা। অ্যান্টামিবা হিস্টোলাইটিকে আছে না, এটা এই এমিবা দিয়ে আমরা শেষ করি এখানে। সিস্টিসার্কাস, এই প্যারাসিটোলজিতে পড়াবে তারাই নাম দেখবে তো। এখন সিস্টিসার্কি লিখে রাখেন প্লুরাল। সিস্টিসার্কাসের প্লুরাল হইল সিস্টিসার্কি। প্রোটোজোয়া। ফাঙ্গাসের মধ্যে আসে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ক্যান্ডিডা এলবিক্যান্স, হিস্টোপ্লাজমা, হিস্টোপ্লাজমোসিস জিকো। আমরা কি বলতে চাইলাম? ইনফেক্টিভ কজের মধ্যে আমরা প্রথম বলছিলাম ব্যাকটেরিয়াল কজ, পরে আসছে আমরা ভাইরাল কজ, তারপরে আমরা গেলাম প্রোটোজোয়ায়, তারপরে গেলাম আমরা ফাঙ্গাসে, এরপরে আসছে ইনফেক্টিভ কজ আমরা বললাম। নন ইনফেক্টিভ কিছু কজের কারণেও মেনিনজাইটিস হইতে পারে। কি কি কজ? ওই ক্ষেত্রে আপনি সিএসএফটা স্টেরাইল পাইবেন, কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস ওইখানে আইসোলেশন করতে পারবেন না। মেলিগন্যান্ট ডিজিজ, সাম মেলিগন্যান্ট ডিজিজের কারণে মেনিনজাইটিস হইতে পারে, যেমন ব্রেস্ট ক্যান্সারের ফলস্বরূপ হয়ে আপনার মেটাস্টাসিস হয়ে ওইখানে হইতে পারে, মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। ব্রঙ্কোজেনিক ক্যান্সার থেকে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থেকে হইতে পারে, লিউকেমিয়া থেকে হইতে পারে, লিম্ফোমা থেকে হইতে পারে। আবার কিছু ইনফ্লেমেটরি ডিজিজ আছে, এগুলো আবার মাঝে মাঝে রিকারও করে, মেবি রিকারেন্ট। এর মধ্যে আছে সার্কোইডোসিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। আবার বলছি আমরা ভাইরাল কজ বলছিলাম যে কি কি বলছিলাম? ইনফেক্টিভ কজ আর নন ইনফেক্টিভ কজ ভাগ করতে গিয়ে আমরা ব্যাকটেরিয়াল কজ বললাম, ভাইরাল কজ বললাম, প্রোটোজোয়াল কজ বললাম, ফাঙ্গাল কজ বললাম। কি কি লিখতে পারছেন আপনারা বলেন? স্যার ভাইরাল কজের মধ্যে স্যার এন্টেরোভাইরাস, ইকো ভাইরাস, কক্সাকি ভাইরাস আর স্যার পোলিও ভাইরাস। এছাড়া বলছেন এন্টেরোভাইরাসের উদাহরণ হলো এক্সাম্পল কক্সাকি, পোলিও। আর এরপর হচ্ছে স্যার মাম্পস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স 2 ভাইরাস, ভেরিসেলা জোস্টার ভাইরাস, এইচআইভি ভাইরাস, ইপস্টিন-বার ভাইরাস। ইভি ভাইরাস যেটা বলি আমরা, ইপস্টিন-বার ভাইরাস, এইচআইভি ভাইরাস। এইচআইভির মধ্যে ভাইরাস হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কথা চলে আসে, শুধু এইচআইভি লিখলে হইব। আর প্রোটোজোয়ার মধ্যে এমিবা, সিস্টিসার্কা রেখে রাখেন। আর এই প্রোটোজোয়া মানে প্যারাসাইটোলজি পড়ার সময় সিস্টিসার্কাস কি, সিস্টিসার্কা ভলভিউলাস বা এই ধরনের নামটা আছে এক সময়, তো প্যারাসাইটোলজি আমাদেরই অংশ ছিল, তখন তো এগুলো ছিল। আমিবা মানে অ্যান্টাভিমা হিস্টোলাইটিকা। ফাঙ্গাসের মধ্যে ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ক্যান্ডিডা এলবিক্যান্স, হিস্টোপ্লাজমা। এরপরে আমরা বলছিলাম নন ইনফেক্টিভ কজ। নন ইনফেক্টিভ কজ এর মধ্যে সিএসএফটা আপনি স্টেরাইল পাবেন। এর মধ্যে কিছু মেলিগন্যান্ট কন্ডিশন আছে, কিছু ইনফ্লেমেটরি ডিজিজ আছে। মেলিগন্যান্ট ডিজিজের মধ্যে আমরা বলছি ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হ্যালো সমঝিদা,
শুনতে পাচ্ছেন তামজিদে? জি স্যার। কি আলোচনা করছিলাম আমরা? স্যার নন ইনফেক্টিভ কজ। নন ইনফেক্টিভ কজেস অফ মেনিনজাইটিস না? জি স্যার। কি বলছিলাম? মেলিগন্যান্ট ডিজিজের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লিউকেমিয়া, লিম্ফোমা। আর ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে সার্কোইডোসিস, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস অর্থাৎ এসএলই। তাইলে আমরা মোটামুটি বলতে পারলাম যে মেনিনজাইটিসের ইনফেক্টিভ কজ এবং নন ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে ব্যাকটেরিয়াল কজ, ভাইরাল কজ, প্রোটোজোয়াল কজ, ফাঙ্গাল কজ। নন ইনফেক্টিভ কজের মধ্যে মেলিগন্যান্ট ডিজিজের কিছু উদাহরণ দিলাম আমরা, ইনফ্লামেটরি ডিজিজের কিছু উদাহরণ আমরা দিলাম। এই রিলেশনে আমরা আরেকটা জিনিস আলোচনা করি আমরা সিএসএফ রিলেশনে, ইনফেকশনস অফ নার্ভাস সিস্টেম। তাও অনেকগুলো নাম আমরা ইতিমধ্যে বলে ফেলছি। শিরোনাম দেন। হ্যালো ইকবাল হোসেন, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। গুড। তাইলে একটা শিরোনাম দেন, ইনফেকশনস অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম। ওইগুলো অনেকগুলো কথা চলে আসছে, কিন্তু আমরা যে এই মেনিনজাইটিস আলোচনা করলাম ইনফেকশনস অফ নার্ভাস সিস্টেম, তাই না? আবার নন ইনফেক্টিভ কজ আলোচনা করেছি। ওভারঅল দেখি এবার ইনফেকশনস অফ নার্ভাস সিস্টেম। নাম্বার 1 দিয়ে আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কি কি কমন সেন্স কি বলে এতক্ষণ আলোচনার পরে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, মেনিনজাইটিস। মেনিনজাইটিস। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে নাম্বার 1 মেনিনজাইটিস, দ্যাট ইজ acute bacteria, acute pyogenic meningitis. সাপোরেটিভ এনকেফালাইটিস, লিকেন। আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে তো। নাম্বার 3 ব্রেইন অ্যাবসেস। নাম্বার 4 প্যারাভার্টিব্রাল অ্যাবসেস। নাম্বার 5 টিউবারকুলোসিস। নাম্বার 6 নিউরোসিফিলিস। নাম্বার 7 লেপ্রোসি। নাম্বার 8 ডিপথেরিয়া। নাম্বার 9 টিটেনাস। আবার বলছি, মেনিনজাইটিস, সাপোরেটিভ এনকেফালাইটিস, ব্রেইন অ্যাবসেস, প্যারাভার্টিব্রাল অ্যাবসেস, টিউবারকুলোসিস, নিউরোসিফিলিস, লেপ্রোসি, ডিপথেরিয়া, টিটেনাস। লেপ্রোসির অর্গানিজমের নাম কি আসানুল্লাহ? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এটার আরেক নাম কি অর্গানিজমটা? লেপ্রোসির আরেক নাম হলো আপনার হ্যানসেনস ডিজিজ। হ্যানসেনস ডিজিজ। আর ভাইরাস ইয়াটার নাম, অর্গানিজমের নাম হ্যানসেনস বেসিলাই। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির আরেক নাম হলো হ্যানসেনস বেসিলাই। ডিপথেরিয়া অর্গানিজমের নাম করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি। ডিপথেরিয়া বানান করেন তো। টিটেনাসের অর্গানিজমের নাম ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। আর কি কি ক্লোস্ট্রিডিয়া আছে? আরো দুইটা নাম বলেন তো। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স কি করে? আগে আমরা এটার আরেকটা নাম বলতাম, ক্লোস্ট্রিডিয়াম ওয়েলশাই বলতাম। হ্যাঁ, এটা গ্যাংগ্রিন করে, তাই না? জি স্যার, গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস আর ডিফিসিলিটা করবে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। হ্যাঁ, সিউডোমেমব্রেনাস কোলাইটিস। আরেকটা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসাইল মনে আছে, তাই না? নাম শুনেছেন? আচ্ছা, এবার আসেন ভাইরাল ইনফেকশন।
জি স্যার ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের মধ্যে নাম্বার 1 লেখেন মেনিনজাইটিস, নাম্বার 2 ভাইরাল এনকেফালাইটিস, তাই না? শুধু এনকেফালাইটিস লেখেন, যেহেতু ভাইরাল ইনফেকশন শিরোনাম দিয়ে রাখছেন। মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস আরেকটা নার্ভাস সিস্টেমের ডিজিজ, ভাইরাল ইনফেকশন। ট্রান্সভার্স মাইলাইটিস, MYELITIS, টিএস দিয়ে আপনি ইনফ্লামেশন বুঝতেছেন। পোলিওমাইলাইটিস, রেবিস, এইচআইভি ইনফেকশন, এই কয়েকটা কমন ভাইরাসের নাম জানেন। মেনিনজাইটিস, ভাইরাল ইনফেকশনের মধ্যে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, পোলিওমাইলাইটিস, রেবিস, এইচআইভি ইনফেকশন। প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে আমরা কিন্তু কয়েকটা নাম মেনিনজাইটিসে দেখে আসছি। প্রোটোজোয়াল, কয়েকটা প্রোটোজোয়াল নাম বলেন তো, যারা নার্ভাস সিস্টেমের ডিজিজ করতে পারে। কমন একটা নাম বলে, রিসেন্টলি ভ্যাকসিন বেরিয়েছে। ম্যালেরিয়া। ম্যালেরিয়া, গুড, লেটেস্ট নলেজ থাকতে হবে। ম্যালেরিয়া স্যার লেটেস্ট হচ্ছে যে স্যার হু অনুমোদন দিচ্ছে স্যার টিকার ব্যাপারে অনুমোদন ম্যালেরিয়া, দিচ্ছে একটা যেহেতু টিকা। প্রতি মিনিটে একটা করে বাচ্চা মারা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ম্যালেরিয়ার কারণ, এই জন্য হচ্ছে স্যার টিকার অনুমোদন দিচ্ছে স্যার। আমরা অনেকটা নিয়ন্ত্রণে এনেছি আর কি বাংলাদেশে। হিলি অঞ্চলে কিছু কিছু রোগী আছে, সিলেট অঞ্চলে কিছু কিছু আছে, কুমিল্লা অঞ্চলেও একটা দুটো রোগী পাওয়া যায়। ম্যালেরিয়া, একদিন আগে তার অনুমোদন আছে। জি স্যার। ম্যালেরিয়া, টক্সোপ্লাজমোসিস, ট্রিপোনোসোমিয়াসিস, এমিবিক অ্যাবসেস। প্রোটোজোয়াল ইনফেকশনের মধ্যে কমন নাম কি? ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা, ট্রিপোনোসোমিয়াসিস, এমিবিক অ্যাবসেস। এমিবিক লিভার অ্যাবসেস যেমন হইতে পারে, আবার আপনার নার্ভাস সিস্টেমও হইতে পারে, ব্রেইন অ্যাবসেসও হইতে পারে। হেলমিনথিক ইনফেস্টেশন স্যার বেশি আছে। বেশি হইতে পারে, বেশি এমিবিক লিভার অ্যাবসেস। তারপরে আসেন হেলমিনথিক ইনফেস্টেশন। খেলায় আমরা অনেক সময় ইনফেকশনই বলে ফেলি। প্যারাসাইটিক হলো ইনফেস্টেশন, আর ব্যাকটেরিয়াল হইলো ইনফেকশন। ব্যাকটেরিয়াল বা ভাইরাল হলো ইনফেকশন। হেলমিনথিক ইনফেস্টেশনের মধ্যে সিস্টোসোমিয়াসিস, সিস্টিসার্কোসিস, সিস্টিসার্কি আমরা একটু আগে বলছিলাম কিন্তু কজের মধ্যে। আইডেটিড ডিজিজ, আইডেটিড সিস্ট আগে কিন্তু হইতো, লিভারে হইতো, পড়াবে আপনাদের প্যারাসাইটোলজিতে। স্ট্রঙ্গাইলোডিয়াসিস, স্ট্রঙ্গাইলয়েড স্টারকুলারিস দিয়ে যেটা হয়, মানে ডিজিজটার নাম হইলো স্ট্রঙ্গাইলোডিয়াসিস, স্ট্রঙ্গাইলয়েডোসিস। স্ট্রঙ্গাইলয়েড স্টারকুলারিস হলো অর্গানিজমের নাম। স্ট্রঙ্গাইলয়েড স্টারকুলারিস নাকি রালিস বলে গেছি অনেকটা। স্টারকুলারিস আমি পড়াইতাম কিন্তু প্যারাসাইটোলজি কুমিল্লা মেডিকেল কলেজে, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ। 20 বছর আগের কথা তো, 20 বছর কি 24 বছর আগে। ও 20 শতাব্দী চলে গেছে। তখন স্যার আমরা মাত্র দুনিয়াতে আসছি বা এখনো আসার প্রিপারেশনে আসছি স্যার। প্যারাসাইটোলজি আপনার ছিল, মাইক্রোবায়োলজি প্যাথোলজির অংশ ছিল। আমি পড়াইতাম প্যারাসাইটোলজি, এগুলো মুখস্থই ছিল। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে ক্যান্ডিডা মেনিনজাইটিস, ক্যান্ডিডা ব্রেইন অ্যাবসেস, আর ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ক্যান্ডিডা মেনিনজাইটিস, ক্যান্ডিডা মেনিনজাইটিস, ক্যান্ডিডা ব্রেইন অ্যাবসেস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, তিনটা জিনিস লিখেছেন। তাইলে জিনিসগুলো লাস্টটা যদি একটু বলতেন। স্যার হেলমিনথিক ইনফেস্টেশনটা আবার হেলমিনথিক ইনফেস্টেশনের মধ্যে সিস্টোসোমিয়াসিস, সিস্টোসোমা পাটোবিয়াম আমরা বলছিলাম, আপনার করে মেগালোপ্লাস্টিক এনিমিয়া করে, ম্যাক্রোসাইটিক এনিমিয়া করে বলছিলাম। আর এখন তো পড়াবে আপনাদের মাইক্রোবায়োলজিতে, প্যারাসাইটোলজিতে সিস্টোসোম পড়াবে। সিস্টোসোমিয়াসিস, সিস্টিসার্কোসিস, আইডেটিড ডিজিজ, আর হলো আপনার স্ট্রঙ্গাইলোডোসিস।
strongyloidosis. Fungal infection ক্ষেত্রে Candida meningitis and Candida brain abscess or cryptococcal meningitis. Cryptococcal meningitis. এবার আসেন আমরা একটু আগে যে বলছিলাম যে একটা কেস মানে আপনার কোন ক্ষেত্রে আপনারা দেখেন না যে 8 নম্বর প্রশ্ন পুরো প্রশ্ন দেখতেছেন তো এখানে আপনাদের তো কোর্স প্রায় শেষের পথে ইয়ে দেখতেছেন না পুরো প্রশ্ন দেখতেছেন আসানুল্লাহ সব প্রশ্নগুলো আনসার কিন্তু স্যার যে সবগুলো টপিক শেষ হওয়ার কারণে পুরো প্রশ্নগুলো এমনি হচ্ছে স্যার যে আইটেমের সময় স্যার অনেকগুলো ক্লিনিক্যাল ইয়া থাকে স্যার এই যে কেস থাকে ওগুলো থেকে ডায়াগনোসিস করতে বলে স্যার ওগুলো পড়ি স্যার মাঝে মাঝে হ্যাঁ রাইট এগুলো রিটেনে আসে আবার বাইরে স্যার আগের ইয়ার গুলোতে আসছে যে স্যার সিইউতে সেগুলো স্যার আইটেমের সময় মাঝে মধ্যে দেখতে গুড আইটেমের সময় আলোচনা করলে খুবই ভালো তারা খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে এই যে একটু আগে আপনাদের বললাম মেনিনজাইটিস সম্বন্ধে আলাপ করলাম তো ক্লিনিক্যাল ফিচার অফ মেনিনজাইটিস একটু উল্লেখ রাখি আমরা একটা কেস দিলে আপনি যাতে বুঝতে পারেন ক্লিনিক্যাল ফিচার অফ মেনিনজাইটিস এর মধ্যে হেডেক ফিভার নেক স্টিফনেস এই তিনটে হলো আর ইউজুয়াল প্রেজেন্টিং ফিচার ফিভার জ্বরের বৈশিষ্ট্য মাথা ব্যথা ফিভার হেডেক নেক স্টিফনেস নেক রিজিডিটি বলি আমরা অন্য ভাষায় নার্ভাস সিস্টেমের এক্সামিনেশন ওয়ার্ডে পড়ানোর সময় নেক রিজিডিটি কার্নিক সাইন এগুলো পড়ায় সাধারণত হেডেক ফিভার নেক স্টিফনেস আর দ্য ইউজুয়াল প্রেজেন্টিং ফিচার এই ইয়ার আপনার ক্লিনিক্যাল ফিচার বলার কারণ আছে কেসের মধ্যে ক্লিনিক্যাল ফিচার দেওয়া থাকে 90% of the patient with meningococcal meningitis of patient with meningococcal meningitis will have two of the following চারটার মধ্যে দুইটা থাকবে কমপক্ষে fever neck stiffness altered consciousness and rash এই চারটা জিনিস বললাম এর মধ্যে meningococcal meningitis যদি হয় দুইটা জিনিস থাকবে 90% patient with meningococcal meningitis will have two of the following কি উল্লেখ করলাম আমি fever neck stiffness or neck rigidity altered consciousness that is semi conscious থাকতে পারে পেশেন্ট আনকনশিয়াস হয়ে যেতে পারে altered consciousness বোঝাচ্ছি আমরা আর হলো রেশের কথা নাম শুনছেন নাকি রেশ ওই যে লাল গুটি গুটি দানাদার উঠেছে রেশ হলো জেনারেল টার্ম ফর এনি ইরাপশন অন দ্য স্কিন ট্রানজিয়েন্টলি হইতে পারে ট্রানজিয়েন্টলি হয় সাধারণভাবে কতক্ষণ পরে রেশটা থাকে না general term for any eruption on the skin transiently মানে অস্থায়ীভাবে শরীরে যে লালচে গুটি গুটি দানাদার লালচে সব সময় হবে এমন কথা না অন্য রঙের হইতে পারে এই যে কথাগুলো বলার মূলে হলো যেমন কেসটা এখন আপনাকে দিচ্ছি a boy of 12 years came with high fever neck pain with neck rigidity and rash WBC count 18,000 per cubic millimeter what is your clinical diagnosis এই জিনিসটা বোঝার জন্য হ্যাঁ 18,000 টোটাল কাউন্ট মানে হইলো acute infection জি স্যার তাইলে এখানে আমরা 18,000 পার কিউবিক মিলিমিটার WBC এর কোন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস 500 টু 20,000 পার কিউবিক মিলিমিটারের ক্ষেত্রে পাবো স্যার হ্যাঁ এই কারণে ওইখানে এই জিনিসটা আমরা বলে আসি a boy of 12 years came with high fever neck pain with neck rigidity and rash
একটু সুবিধা আপনাকে দিয়ে দিলাম প্যাথোলজির লোক হিসাবে। WBC count is 18,000 per cubic millimeter of CSA. What is your clinical diagnosis? তারপরে আসে আরেকটু জিনিস আর কি, what further investigation will you to confirm the diagnosis? Will you do to confirm the diagnosis? ওই যে আপনি CSF এর অন্যান্য পরীক্ষাগুলো সাথে সাথে করেন। এই ক্ষেত্রে আপনার উত্তর হবে acute bacterial meningitis। তো আজকে এখানেই শেষ করে দেই। আমরা অনেক কিছু মোটামুটি আলোচনা করলাম। আমরা 2-3 মিনিট সময় তো দিতেই হয়, প্রতিদিনই টাইম ওভার হয়ে যায়। এরপরে মাসুদ ভাইয়ের ক্লাস নাকি? জি স্যার। রুটিন কি আপনার নতুন করে হয়েছে নাকি আপনাদের? না স্যার, রুটিন নতুন করে হয়েছে